একজন মানুষ যখন অসুস্থ হন তিনি তখনই বুঝতে পারেন যে সুস্থ থাকা ঈশ্বরের কত বড় আশীর্বাদ এবং সুস্থ দেহ আর সুস্থ মন আমাদের কত বড় সম্পদ। কিন্তু আজকালকার দিনে সুস্থ থাকার লক্ষ্যে আমরা যেভাবে এগিয়ে চলেছি তাতে কিন্তু সঠিকের থেকে বেঠিক পথে আমরা বোধহয় বেশি চালিত হই, যে কারণে খুব সামান্য সামান্য কারণেও আমরা মুঠো মুঠো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ফেলি, কখনো বুঝি না তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। অথচ প্রাচীন ভারতের চিকিৎসার কোনো বিকল্প নেই আজও। ঠিক ধরেছেন, আয়ুর্বেদের কথাই বলছি। তাই দীপন হার্বাল ফার্মেসি আপনার আমার ঘরের কাছে নিয়ে এসেছে আয়ুর্বেদকে, যার মাধ্যমে অতি অনায়াসে আমরা কিন্তু সুস্থ আর সুন্দর থাকতে পারি। আর আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে নিউজ 18 বাংলার দর্শকদের কাছে আমরা তুলে ধরব দীপন হার্বাল ফার্মেসির অনেক অজানা তথ্য এবং সেই সঙ্গে কথা বলবো কর্ণধারের সঙ্গেও। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপন হার্বাল ফার্মেসির পক্ষ থেকে তার কর্ণধার শ্রী চিত্ত দীপন বিশ্বাস। অনেক অনেক স্বাগত জানাই আপনাকে। আচ্ছা, একটা জিনিস বলুন যে এই আয়ুর্বেদের মতন একটা জিনিস যেটা আমরা জানি, বহু বছর ধরে জানি, বহু যুগ ধরে জানি, কিন্তু তবুও মানুষ আয়ুর্বেদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, কিন্তু আপনি এরকম একটা জিনিসকে, এরকম একটা চ্যালেঞ্জিং জিনিসকে ব্যবসার মাধ্যমে নিয়ে এলেন, সবার মাধ্যমে তুলে ধরলেন, এই ভাবনাটা এলো কোথা থেকে? আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত। আমার নামকরণও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন, আর এই ফার্মের নামটাও পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র, আমরা যাকে পিতৃদেব বলে জানি, তিনি এই নামকরণটা করেছিলেন। দীপন হার্বাল ফার্মেসি, উনি তখন নামটা দিয়েছিলেন দীপন ফার্মেসি। তো জানি না, তিনি একটা কথা বলেছিলেন, আমি আশীর্বাদ চেতে গেছিলাম, তিনি বলেছিলেন যে তুই অন্যের কাজ করিস, আমার ভালো লাগে না। তো আমি সেদিনকে বুঝতে পারিনি। তো যাই হোক, কি করব, তো তিনি নামকরণটাও করলেন দীপন হার্বাল ফার্মেসি। তো আমি ওষুধের ব্যবসা করব চিন্তা ভাবনা করে এগোচ্ছি। আর আমি একটু একটু ওই কোয়াক লেভেলের কিছু প্র্যাকটিসও জানতাম, এবং আমার হাতে বহু মানুষ সুস্থ হয়েছে। আমার কোয়ালিফিকেশন বেশি নয়, তবে আমি যখন প্র্যাকটিস সূত্রে আমি ছত্তিশগড় গেলাম, তখন দেখলাম যে ন্যাচারাল যে জিনিস, আয়ুর্বেদ যে জিনিসটার আছে তার কোনো বিকল্প নেই, তার কোনো বিকল্প নেই একদম। তার কারণ হচ্ছে আয়ুর্বেদ নেভার ফেলস। একদম। আচ্ছা, একেবারে শুরুর দিকে যখন মানে পুরো ব্যাপারটার উদ্যোগ নিচ্ছিলেন, নিশ্চয়ই আজকের মতন এত মসৃণ ছিল না। না 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 না, সে একটা দুর্গম পথ, যে পথে মানুষকে আমি দেখেছি যে তারা দারিদ্র সীমায় বাস করছে, তারা খাচ্ছে মহুয়া সিদ্ধ করে খাচ্ছে, তেঁদু পাতা তুলে খাচ্ছে, তাদের বিনিময়ে তারা পয়সা পাচ্ছে না। সেই জায়গাটা ছত্তিশগড়ের একটা বৃহত্তর অঞ্চল, সেখানে আমি চিকিৎসা প্রথম শুরু করি সেই মানুষগুলোর পাশে। তো তারা দেখছি আমাকে এসে অনেক তুক জানাচ্ছে, এই ওষুধের, এই গাছের, এই লতা, এই পাতার আমার চিকিৎসা শাস্ত্রে কাজে হয়। তো আমি দেখলাম যে তো ভেরি নাইস, এটা দিয়ে তো কিছু করা যায়। তো আমি তারপর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু তুক, যেমন আমাদের উনি বলেন যে থানকুনি পাতা খেতে, তো আমি ভাবলাম যে থানকুনি পাতার মধ্যে কি আছে। তো থানকুনিটা হচ্ছে ন্যাচারাল পারদ, যেটা শরীরের টক্সিনকে বের করতে সাহায্য করে। আর ঠাকুর সেটা বারবার বললেন যে তুমি থানকুনি খাও সকালবেলা উঠে। এইভাবে আমার জীবনযাত্রা শুরু। আর 86 থেকে আমিও বুঝতে পারিনি যে আমি আয়ুর্বেদ জগৎকে আমি জয় করে নিতে পারবো। আর এই জন্য আমি আমার ক্যাপশনকে দাঁড় করিয়েছি আয়ুর্বেদ নেভার ফেলস। তার কারণ হচ্ছে আমরা প্রকৃতির সাথে সমস্ত কিছু তিনি দিয়ে পাঠিয়েছেন, এবং প্রকৃতির তত্ত্ব দিয়েই তো আমাদের মানুষ তাদের মানে জীবন পায়। মানুষকে দিয়েছে নির্ভরশীল হতে। কিসের নির্ভরশীল? প্রকৃতির উপরে তিনি সব দিয়েছে। মানুষ কটা পৃথিবীতে? একদম। তার থেকে জন্তু, জানোয়ার, গাছ বেশি, প্রকৃতি অনেক ভ্যারাইটি রয়েছে, আর তারাই বেঁচে আছে, কিন্তু মানুষ বেঁচে নেই। কিন্তু একটা জিনিস বলুন, যে কোনো মানুষ যখন একটা এরকম একটু অন্য ধারার চ্যালেঞ্জ বেছে নেন জীবনে তার প্রফেশন হিসেবে, সেখানে ডেফিনেটলি একটা মোটিভেশন, একটা অনুপ্রেরণা কাজ করে। আপনার ক্ষেত্রে সেটা কি ছিল? আমার কাছে দেখছি এই যে লতা পাচা বেচে তো ভালো পয়সা আসছে পকেটে, একদম সত্যি কথা।
আর ওই গরিব মানুষ যখন লতা পাতাকে আমার কাছে বিক্রি করছে, তাদের একদম ন্যূনতম পয়সায় তাদের পারচেস করতে পারছি, এবং তাদের কাছে আমি ধীরে ধীরে তাদেরকে রিকভারি করতে পারছি। মানে ধরুন জ্বর হয়েছে, বুখার আয়া বাবু ক্যা করনা হয়, পাথর নিম বেটেছি, গলি বানিয়েছি, খাইয়েছি, অ্যালোপ্যাথি ব্যবহার করিনি, প্র্যাকটিক্যাল লাইফ। অ্যালোপ্যাথির ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় আসে, যে আমাদের ঠাকুমা দিদিমা এনারা বলতেন যে অ্যালোপ্যাথি হচ্ছে এমন একটা জিনিস যেটা রোগীর উপশম করে কিন্তু রোগের করে না, না, নির্মূল করে না। নির্মূল করে না। সেক্ষেত্রে তার সাইড এফেক্টসও প্রচুর থাকে, যেটা আমরা জানলেও ইনস্ট্যান্ট হয়তো রিলিফ পাওয়ার জন্য খেয়ে ফেলছি। এক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে একটা ফাস্ট লাইফ লিড করার জন্য আমরা যে এই খেয়ে ফেলছি অ্যালোপ্যাথি বা তার যে সাইড এফেক্টে ভুগছি, কি মনে হয় মানে আয়ুর্বেদ সেই জায়গায় কতটা সেফ বা কতটা বেশি কার্যকরী? 100% সেভ। তার কারণ এই সাবজেক্টটাকে নিয়ে আমরা এখনো পর্যন্ত জ্ঞান গবেষণা করিনি। তার কারণ হচ্ছে, আপনাকে আমি সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। আপনি যদি ধরুন শুষ্নি শাক যদি খান, এই শুষ্নি শাক খেলে আপনার ঘুম হবে, আর শুষ্নি শাক খাওয়ার পরে আপনি চাবিয়ে একটা ব্লেড মুখে দিন, এবার কি আছে ওর মধ্যে? টার্টারিক অ্যাসিড আছে, যার কারণে সে শুকিয়ে যাচ্ছে। আজকে আমরা স্টেরয়েড বলি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্টেরয়েড? মানেই জানি না। ধুতরা গাছ আজকে আমাদের নরকেটিকের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু এই ধুতরা গাছে এক সময় এই ডিটুরিন তৈরি হয়, ডিটুরিন থেকে ডেক্সামেথাসোন তৈরি হয়। কিন্তু সেই ব্যবহারটাকে আমরা অন্য জায়গায় নিয়ে গেছি, নেশাগ্রস্ত জায়গায় নিয়ে গেছি, কিন্তু আমাদের ভালো জায়গাতে নিয়ে যায়নি, যে মানুষ বেঁচে থাকতে পারে এই গাছটাতে, তার জীবনদায়ী ওষুধ তৈরি হতে পারে, সেটাতে আমরা যাইনি, আমরা নেশাতে গেছি। অর্থাৎ এই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের মতন একটা প্রশ্ন উঠে আসছে আবার, Yes. যে আমরা চাইলে ভালো জিনিসকে ভালোভাবেও ব্যবহার করতে পারি, আবার সেটাকে নেগেটিভ ভাবেও ব্যবহার করতে আর পারি। নেগেটিভ করেছে বলেই আজকে আমরা পিছিয়ে যাচ্ছি। সেটা অবশ্যই হওয়া উচিত নয়। এবং আচ্ছা একটা জিনিস বলুন, আমি যে দেখেছি আমার ঠাকুরদার বলতেন যে ওই বিড়ি খাবি, কিসের বিড়ি বলতো? কোনোদিন বুকে কফ জমবে না। আমি কি সেটা বলছি, সেটা কি জানিস? সেটা হচ্ছে ধুতরা পাতার কে গুঁড়ো করবি, করে এরকম টানবি, দেখবি কফ টপ সব চলে যাবে। আমিও দেখেছি অ্যাজমা রুগী, সত্যি তো তাই। তাহলে এখন যদি এটাকে স্টেরয়েড বলা হয়, মানুষ যদি বলা হয়, তাহলে তো তর্ক বিতর্ক তৈরি হয়ে যাবে। অর্থাৎ ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু অ্যালোপ্যাথিকে অনেক ভুলভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা Yes, হয়, আর এবং অ্যালোপ্যাথির আয়ুর্বেদ জন্ম কত সেটা আপনাদের জানতে হবে। হ্যাঁ সেটা তো অবশ্যই, মানে আয়ুর্বেদ একটা প্রাচীন শাস্ত্র, 5000 বছর, যার কুলকিনারা নেই। একদম। ঠিক আছে, যার কোনো আমরা ডেফিনেশন দিতে পারি না, আমরা প্রমাণ দিতে পারছি না বলে আজকে আমরা এত পিছিয়ে রয়েছি। আচ্ছা এই 2024-এ দাঁড়িয়ে কি মনে হয় আয়ুর্বেদিক কি একটু হলেও পিছিয়ে যাচ্ছে? পিছিয়ে যাচ্ছে না, এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এগিয়ে যাচ্ছে, এবং সারা পৃথিবীতে আয়ুর্বেদ ছাড়া আর কোনো বিকল্প আর চিকিৎসা হতে পারে না। কিউরোপ্যাথি, এটুক মনে রাখতে হবে, কিউরোপ্যাথি, যাতে মানুষ সুস্থ হয় সেই প্যাথি অ্যাপ্লাই করতে হবে। বলার জায়গা আমাদের বহু ছিল, আগে ছিল না, দারিদ্রতার অভাবে বলতে পারতাম না, কিন্তু এখন বলতে পারি। এখন বলতে পারি যে কিছু মানুষকে আমি রোজগার দিতে পেরেছি, একদম আমি কিছু কৃষককে তার কাছ থেকে গাছ কিনে তাদেরকে এই স্বাবলম্বী করেছেন। স্বাবলম্বন করেছি। আজকে এই যে বাসক পাতার চাষ করাচ্ছি, অ্যালোভেরার চাষ করাচ্ছি, অরিজিনাল জিনিস। আচ্ছা একটা জিনিস বলুন, যে একটা দীর্ঘ জয়যাত্রা পেরিয়ে এসেছেন, অনেক আপস এন্ড ডাউনসও দেখেছেন, তার মধ্যে এই 2024-এ দাঁড়িয়ে দীপন হার্বাল ফার্মেসিকে নিয়ে আপনার স্বপ্ন কি? আমার কোনো স্বপ্ন নেই, স্বপ্ন তো তিনি দেখেন। তিনি যে ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, আমি যার ইচ্ছাতে আমি পৃথিবীতে এসেছি, তিনি স্বপ্ন দেখছেন যে আমিও সে কার জন্য এসেছি। ইউ আর ফর দ্য লর্ড, আমার ঠাকুর বলছেন ইউ আর ফর দ্য লর্ড, নট সো ফর আদার্স। আমি একটা কথাই ভাবি, ভগবান তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, আমি তার কথা ভাবি এবং তার আদর্শে চলি বলে আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি। একদম আপনার সাফল্যের জন্য আপনার পরিশ্রম, সেটাই আপনার মূলধন, হ্যাঁ, সেটাই আমার বোঝা মূলধন যাচ্ছে। হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমার রিসার্চ, আমার আশীর্বাদ। একদম।
এবং আগামী দিনে আমরা ভীষণভাবেই চাইবো যে দীপন হার্বাল ফার্মেসি যেহেতু পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছে গেছে, ভারতবর্ষেও বহু মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক, সেটার জন্য আপনাকে অল দ্য ভেরি বেস্ট। আমরা চাইবো, আপনিও নিশ্চয়ই স্বপ্ন দেখছেন সেরকমই কিছু একটা। নিশ্চয়ই, আমরা তো আরো ভাবছি যে আমরা ন্যানো প্রোডাক্টসে চলে আসবো। ন্যানো যে পার্টিকেলস, যেটা আমরা ন্যানো দিয়ে চিন্তা ভাবনা করছি, যে আজকে আমরা এত হাফস খাবো না, ছোট্ট ছোট্ট পার্টিকেলসগুলোকে যাতে শরীরের যেটা লাগে সেই যে আমার যে জিন ফ্যাক্টরে যাতে যে কাজ করে সেইটুকুর জন্য আমরা ভাবছি। একদম ঠিক আছে, পয়সাটা আমাদের পিছনে এমনি আসবে। ভারতবর্ষের মানুষ তারা স্বাবলম্বী হয়ে যাবে, তাদের আর বাইরের ওষুধের জন্য, বাইরের ট্রিটমেন্টের জন্য যেতে হবে না। এটা আমার চ্যালেঞ্জিং, আমার বিশ্বাস। একদম। এত কথা হলো যখন, তখন দীপন হার্বাল ফার্মেসির আমরা একেবারে অন্দরমহলে চলে যাব আজকে, এবং আপনাদেরও ঘুরে দেখাবো যে সেখানে কি বিরাট কর্মযজ্ঞ চলছে এবং কিভাবে আয়ুর্বেদিক ফর্মুলেশন তৈরি হচ্ছে মানুষকে সুস্থ আর সুন্দর জীবন দেওয়ার জন্য। চলুন দেখা যাক। এটা অ্যাকচুয়ালি আমাদের মাদার প্রোডাক্ট। এই যা দেখছেন, আমাদের প্রথম আমি মার্কেটে নিয়ে আসি শান্তি লিভ। সারা ভারতবর্ষের এই প্রোডাক্টটা আমাদের ব্যাপকভাবে বিক্রি হয়। তারপরে আমাদের একটা আছে ল্যাক্সোডি আছে। তারপর আছে রুমা কিউ। এটা তো ভারী মিরাকল রেজাল্ট। তার কারণ হচ্ছে আমরা যে ইনগ্রেডিয়েন্টসটা দিই এর মধ্যে কোনো রকম কেমিক্যালি কিছু নেই। আমাদের মালটা ডুপ্লিকেট হয়ে অনেক স্টেরয়েড ব্যবহার করছে, কিন্তু আপনি যেহেতু আমরা সব সম্মুখে বলছি, এই যে ইনগ্রেডিয়েন্টসটা এটাই হচ্ছে মেন কাজ। যে কোনো ব্যথার জন্য আপনি এটা যদি একটু খান, এমনি ব্যথা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে সালাকি আর গুগল। সালাকি অ্যান্ড গুগল, এই দুটো আমাদের এই চিকিৎসার মধ্যে সবচেয়ে পুরনো জিনিস। এতে কোনো অ্যানালজেসিক বা কোনো রকম প্যারাসিটামল বা কোনো রকম স্টেরয়েড দেওয়ার দরকার নেই, এই দুটো কম্পোজিশন থাকলে। হ্যাঁ, তবে একটা আমি বলতে পারি যে আমরা যে গুগলটা ব্যবহার করি এর মধ্যে এটার পার্সেন্টেজ আছে। গুগলটাও একরকম ন্যাচারাল স্টেরয়েড, কিন্তু সেটার প্রয়োগটা জানতে হবে কিভাবে, কি প্রসেসে আসছে। এটা আমাদের লিভার টনিক, ঠিক আছে। আমাদের একটা ব্রেন টনিক আছে স্মৃতিকাল্প আছে, সঞ্জীবক আছে। এটা হাইলি অ্যাপাজাইটার। দেখবেন বাচ্চাদের সাইফন টাইফন খাওয়াচ্ছে, আমাদের সাইফন দরকার হয় না। আমাদের জটামাংসই অনেক আননেসেসারি বাচ্চাদের ঘুম পড়িয়ে রাখছে। আমাদের জটামাংসী সিএনএস এর পরে কাজ করে, তার একটু পার্সেন্টেজ বেশি দিলে তার মধ্যে সিএনএস যদি ঠান্ডা থাকে এমনি তাকে ঘুম, খিদে বাড়বে, বডি যদি রেস্ট পায়। মানে সেন্ট্রাল নার্ভ সিস্টেম অ্যাপিজাইটার হিসাবে কাজ করে। গাইনো কম্পাউন্ড, ইট ইজ ভেরি মিরাকেল রেজাল্ট। মায়েদের ক্ষেত্রে একটা আশীর্বাদ। এই প্রোডাক্ট গাইনো কম্পাউন্ড, এনি কাইন্ড অফ ফিমেল ডিজিজ অ্যাপ্লাই ইউ। দেখুন, এক সপ্তাহের মধ্যে আপনার শরীরের শারীরিক সমস্ত পরিবর্তন আপনার মধ্যে আসবে। আমাদের জাইমোডি একটা জাইমের কাজ করে, আর বাজারে বহু ওষুধ আছে। তো জাইম একটা ইন জেনারেল আমাদের একটা ওষুধ, ট্র্যাডিশনাল মার্কেটে আপনার সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন। আর রুমা অয়েল, যে কোনো আপনার ফুলে গেছে বা কিছু সোয়েলিং এসে গেছে, শুধু হালকা করে লাগিয়ে দিতে হবে, কোনো মাসাজ করলে হবে না। এবং সান এক্সপোজ করুন, এক সপ্তাহের মধ্যে আপনার সোয়েলিং কমে যাবে। পাইলোডি, ইট ইজ মিরাকল রেজাল্ট। এনি কাইন্ডস অফ পাইলস, এক্সটার্নাল আর ইন্টারনাল,
এনি পাইলসের জন্য আপনি এটা কাজ করাতে পারেন এবং এটা আমাদের একদম বলতে পারেন বহু মানুষের কাছে পরীক্ষিত। 24 ঘন্টার মধ্যে আপনার ব্লাড বন্ধ হয়ে যাবে, সোয়েলিং বন্ধ হয়ে যাবে। র্যাকটমের যদি ভিতরের পার্টে যদি মানে যেটা বলছে পাইলস, পাইলস মানে হচ্ছে মানে এই কনস্টিপেশন হতে হতে রাভিং হয়ে যায়, তারপরে হয় ফিস্টুলা। ফিস্টুলার ক্ষেত্রে এটা কাজ করবে না, কিন্তু পাইলসের ক্ষেত্রে 100% রেজাল্ট।